জাপানের একটি কাহিনী। সম্রাট তার রাজ্য পরিচালনা করার জন্য তার পুরো রাজ্যে ঘোড়ায় চড়ে চক্কর দিতেন। তো জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি লক্ষ্য করলেন একজন সাধু বাঁশি বাজাচ্ছে, নাচছে, গাইছে, খুবই আনন্দময় সময় কাটাচ্ছে। এটা দেখে সম্রাটের অনেক ভালো লাগে। তখন সে চুপি চুপি দাঁড়িয়ে সাধুর এই লীলা খেলা উপভোগ করে। তো সম্রাট প্রতিদিনই তার রাজ্য চক্কর দিয়ে এই দিক দিয়েই যাওয়া আসা করত। তো প্রতিদিনই তিনি এটা লক্ষ্য করতেন আর আনন্দ উপভোগ করতেন। তিনি দেখতেন সাধু বাঁশি বাজাচ্ছে, নাচছে, গাইছে। তাকে দেখে কখনোই মনে হয় না যে সে গাছের নিচে আছে, তার মধ্যে কোনো টেনশন আছে, তার মধ্যে কোনো হতাশা আছে। সে মনে হয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এটা দেখে রাজার খুব ভালো লাগতো। তো এভাবে দেখতে দেখতে রাজা সেই সাধুর প্রেমে পড়ে যায়। প্রতিদিন তিনি সাধুর এই নাচ, গান, বাঁশির সুর দূর থেকে দেখতেন। তো একদিন রাজা মনে মনে ভাবলো সাধুর কাছে যাবে, গিয়ে তাকে অফার করবে তার রাজ্যে যাওয়ার জন্য। তো যে চিন্তা সেই কাজ। রাজা সাধুর সামনে গিয়ে উপস্থিত হয়ে বলল, মহারাজ, আপনি এখানে কেন থাকবেন? চলেন আমার সাথে মহলে চলেন। এখানে বৃষ্টি আসে, রোদে পুড়েন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, আমার সাথে চলেন। বলার সাথে সাথেই সাধু রাজি হয়ে গেল। রাজা মনে মনে ভাবছে, আমি আবার কোনো ভুল করছি না তো? এই সাধুকে আবার আমার মহলে নিয়ে কোনো বিপদে পড়বো না তো? এটা চিন্তা করতে করতেই রাজা লক্ষ্য করলো সাধু তার ঘোড়ায় চড়ে বসে আছে। রাজা মনে মনে ভাবলো, আমি কোনো চক্করে পড়লাম না তো? এটা কেমন সাধু? কোনো অফার করার পরেই সে আমার ঘোড়ায় চড়ে বসলো। আমি তো ভাবলাম তাকে রিকোয়েস্ট করেও আমার মহলে নিতে পারবো না। সে বলবে কিসের রোদ, কিসের বৃষ্টি, আমি তো এখানেই ভালো আছি। যারা রোদ বৃষ্টির কথা চিন্তা করে তারা কখনো সাধু হতে পারে না। তো রাজা ভাবছে, আচ্ছা, আমি যখন অফার করেই ফেলেছি তো তাকে আমার মহলে নিয়েই যাই। কারণ আমার মহলে তো আরো অনেক মানুষ আছে যারা আমার কোনো কাজেই লাগছে না। তো তাদের সাথে এই সাধুকেও না হয় পুষলাম। এই প্রথম রাজা কাউকে বহন করে ঘোড়া চালাত। তো রাজা তার মহলে ফিরে আসে এবং সাধুকে একটা সুসজ্জিত গড় দেওয়া হয়, যে গড়ে সে আরামসে অনেক রাজকীয় খাবার গ্রহণ করে, রাজকীয় পোশাক পরিধান করে। অন্য মানুষ দেখলে মনে করবে রাজার কোনো এক বড় মন্ত্রী হবে। তো রাজার মহলেও সাধু সেই আগের মতোই বাঁশি বাজায়, নাচ গান করে, নিজের সময়টাকে সবচেয়ে বেশি আনন্দময় করে কাটাচ্ছে। তো এভাবে কয়েক মাস যাওয়ার পর রাজা লক্ষ্য করলো যে আমার কত টেনশন, আমার রাজ্য পরিচালনা করতে হয়, আমাকে অন্য শত্রুর মোকাবেলা করতে হয়। কিন্তু এই সাধু তো দেখছি জঙ্গলেও যেমন আনন্দে ছিল, আমার মহলে এসে আরো বেশি আনন্দে আছে। চাকর বাকর দিয়ে সে সারাক্ষণ তার কাজ করায়, বাঁশি বাজায়, নাচে, গায়। আমি এই কোন চক্করে পড়লাম? আমি কি করলাম? আমি মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় ভুল করলাম। তো এটা ভাবতে ভাবতে রাজা প্রায় অস্থির হয়ে পড়ে। তো একদিন হঠাৎ রাজা বিরক্ত হয়ে সাধুকে গিয়ে জিজ্ঞেস করে, মহারাজ, আপনার আর আমার মধ্যে পার্থক্য কি? তখন সাধু বলে, পার্থক্য জানতে চাও? আরে গদ্দপ, এই প্রশ্নটা তো আমি আরো 6 মাস আগেই তোমার চোখে লক্ষ্য করেছিলাম। যখন তুমি আমাকে অফার করেছিলে যে চলেন মহারাজ আমার মহলে চলেন, তখনই তো এই প্রশ্নটা আমি তোমার চোখে দেখেছিলাম। এতদিন পরে এই প্রশ্নটা করলে? রাজা তো অবাক হয়ে যায়। তখন সেই সাধু বলে, কাল সকাল সকাল উঠো, আমি তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। তো রাজা তার রুমে চলে যায় এবং পরদিন অনেক সকাল সকাল রাজার ঘুম ভাঙে এবং রাজা সেই সাধুর রুমে আসে। এসে দেখে সাধু সেই আগের বাঁশি, পুরনো কাপড় পরে প্রস্তুত হয়ে বসে আছে। তখন রাজা বলে, চলেন মহারাজ। তারপর সাধু তাকে নিয়ে চলতে থাকে। প্রায় 4-5 ঘন্টা যাওয়ার পর রাজা সাধুকে বলল, মহারাজ, আর কত দূর যেতে হবে? সাধু বলল, এই তো আরেকটু সামনে। রাজা বলল, না, আমি আর দূরে যেতে পারবো না। আমার ফ্যামিলি আছে, আমার রাজ্য আছে, আমি চাইলেই আপনার মতো করে অনেক দূরে চলে যেতে পারি না। তখন সাধু বলল, এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য। আমি চাইলেই অনেক দূরে যেতে পারি, যেখানে খুশি সেখানে যেতে পারি, কিন্তু তুমি চাইলেই যেতে পারো না। আমি যদি জঙ্গলেও থাকি সেখানেও আনন্দে থাকি, যদি রাজমহলে থাকি সেখানেও আনন্দে থাকি। আমার কোনো পিছুটান নেই। পরিবেশ পরিস্থিতি আমাকে কন্ট্রোল করে না, পরিবেশ পরিস্থিতিকে আমি কন্ট্রোল করি। আর তুমি পরিবেশ পরিস্থিতি যেভাবে তোমাকে চালায় সেভাবেই চলো। তোমার সংসারের পিছুটান আছে, রাজ্যের পিছুটান আছে, তোমার টেনশন
আছে, হতাশা আছে, দুশ্চিন্তা আছে, অতীত নিয়ে চিন্তা আছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে, কিন্তু আমার কোনো কিছুই নেই। আমি জঙ্গলে থাকলেও হাসি খুশি থাকি, বাঁশি বাজাই, আনন্দে সময় কাটাই, মহলে থাকলেও তাই করি। এটাই হচ্ছে তোমার আর আমার মধ্যে পার্থক্য। তো রাজা অনেকটা অবাক হয়ে মনে মনে ফিল করে, সত্যিই তো অদ্ভুত একজন মানুষ, অনেক জ্ঞানী একজন মানুষ। আমি কোনো ভুল করছি না তো এই সাধুকে আমার মহল থেকে বের করে। তারপর রাজা আবারও সাধুর পায়ে পড়ে, বলে, মহারাজ চলেন, মহলে চলেন, আমি আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিলাম। তখন সাধু বলল, আমি চাইলেই তোমার সাথে যেতে পারি। তখন রাজা আবারও ভয় পেতে শুরু করে, যে আবার কি সেই চক্করে পড়ে গেলাম, তোমার সাথে যাওয়ার পর তুমি আবারও আমাকে নিয়ে এরকম চিন্তা করবে, কারণ তুমি কখনো শুধরাতে পারবে না, তোমার এই পিছুটান কখনো তোমাকে ছাড়বে না, তুমি ফিয়ারলেস জীবনযাপন করতে পারবে না, তুমি সবসময় হতাশা দুশ্চিন্তা নিয়েই বাঁচবে। আমি চাইলে তোমার সাথে যেতে পারি, কিন্তু তুমি শুধরাবে না, তাই তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আমি যেখানেই থাকি সেখানেই আমার বাঁশি বাজবে, সেখানেই আমি আমার জীবনকে উপভোগ করব। আমার অতীতের টেনশন, ভবিষ্যতের চিন্তা কখনোই নেই। আমি শুধু আজকের দিনটাকে আনন্দে কাটাতে চাই। আমি জানি ভবিষ্যৎ এবং অতীত কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমি শুধু আজকের দিন বেঁচে আছি। আজকে আমি আনন্দময় সময় কাটাতে পারছি, এটাই আমার জীবন। কিন্তু তুমি তা পারবে না। তুমি অতীতের চিন্তা, ভবিষ্যতের ভাবনা নিয়ে তোমার জীবন কেটে যাবে। জীবন শেষে গিয়ে দেখবে তুমি তোমার জীবনকে কখনো উপভোগ করতে পারোনি। তোমার জীবন এভাবেই শেষ হয়ে যায়। তো এই গল্প থেকে আমরা জানতে পারি, অতীত এবং ভবিষ্যৎ দুটোই আমাদের কন্ট্রোলের বাইরে। আমরা শুধু রোজকার জীবনযাপন করতে পারলেই আমরা ভিতর থেকে খুশি থাকতে পারবো। আমরা জানি কোটি কোটি টাকার মালিক সে সুসাইড করে, আর গরিব যে একবেলা দুবেলা না খেয়ে পড়ে থাকতে হয়, সে নিশ্চিন্তে আরামের ঘুম ঘুমায়। তাই পিস অফ মাইন্ড হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আপনি যদি ভিতর থেকে খুশি না থাকেন, আপনার যদি ভিতর থেকে স্যাটিসফ্যাকশন না থাকে, আপনি কখনোই আপনার জীবনকে উপভোগ করতে পারবেন না, কখনোই হাসি খুশি থাকতে পারবেন না, ফ্যামিলি লাইফেও সুখী হতে পারবেন না। আগে নিজে যদি ভিতর থেকে সুখী হন, তখনই আপনি অন্যকে সুখ দিতে পারবেন। নিজে যদি সবসময় হতাশাগ্রস্ত থাকেন, আপনার সহপাঠী, আপনার কলিগ, আপনার বন্ধু বান্ধব, তাদেরকে কখনোই মনোরম লাভলি স্মাইল উপহার দিতে পারবেন না। তাই আগে নিজে কিভাবে ফেয়ারলেস জীবনযাপন করতে হয় সেটা শিখুন। যদি আপনি ফেয়ারলেস জীবনযাপন করতে পারেন, তাহলে আপনি সবচেয়ে সফল, এবং আপনার সাথে যারা থাকবে তারাও সবচেয়ে খুশিতে আনন্দের জীবনযাপন করবে। বেস্ট অফ লাক।